আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ৪৭তম বিসিএস প্রিলিকে সামনে রেখে বাংলাদেশ বিষয়াবলীর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে ডিসকাশন করব। ডিসকাশনটা হবে বেসিক্যালি আমার হচ্ছে লাইভ এমসিকিউ অ্যাপের যে ফেভারিট করা কোয়েশ্চেন্সগুলো ছিল, মানে এই চ্যাপ্টার রিলেটেড বা এই টপিক রিলেটেড, সেগুলোর উপরেই ডিসকাশনটা হবে। আমি শুধু কোশ্চেন আর উত্তর ডিসকাশন করব তা না, সেই কোশ্চেনের সাথে আরও কী রকমের কোশ্চেন আসতে পারে বা একটা কোশ্চেন্স থেকে কিভাবে হচ্ছে 10টা কোশ্চেন্স হতে পারে, এবং সেই কোশ্চেন্স রিলেটেড যতগুলো টপিক কভার করা যায় সবগুলো টপিক কভার করব, যাতে করে আমি যদি 20টা কোশ্চেনও ডিসকাশন করি সেখান থেকে আপনাদের মোটামুটি কম করে হলেও 100টা কোশ্চেন্স জানা হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। ওকে, আমাদের আজকের প্রথম কোশ্চেন্স হচ্ছে হিউয়েন সাং, উনি হচ্ছে কোন শতকে সমতটে এসেছিলেন? আমরা জানি যে পরিব্রাজক যারা আছেন তার মধ্যে প্রথম কে আসেন? ফাহিয়েনের পরেই কিন্তু হিউয়েন সাং উনি হচ্ছে এসেছিলেন, এবং উনি আসেন হচ্ছে 7ম শতকে। তো ওই সময়ে বাংলার রাজা ছিলেন শশাঙ্ক এবং উত্তর ভারতের রাজা ছিলেন হর্ষবর্ধন। ঠিক আছে, এখানে আমরা ব্যাখ্যা থেকে আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দেখতে পারি, এটা আপনারা পড়েও নিতে পারেন ব্যাখ্যাটা একবার। আর ওই সময় হচ্ছে সমতট যেটা ছিল সেটা হচ্ছে একটা করদ রাজ্য ছিল, সেটা আমরা পরে আসতেছি যে করদ রাজ্যটা কি। এটা হচ্ছে পরবর্তী এমসিকিউটা সলভ করার সময় আমরা পাবো এই জিনিসটা। ঠিক আছে, আশা করি ব্যাখ্যাটা পড়ে নিয়েছেন আপনারা। আচ্ছা, পরবর্তী যে কোশ্চেন সেটা হচ্ছে তালপাতার পুঁথিচিত্র এটা কোন যুগের নিদর্শন? ঠিক আছে, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এটা হচ্ছে পাল যুগ। হ্যাঁ, পাল যুগের নিদর্শন ছিল তালপাতার পুঁথিচিত্র। এখন আমাদেরকে পাল যুগ সম্পর্কিত কিছু মেজর ইনফরমেশন জানতে হবে। এগুলো আপনারা খাতায় লিখে রাখতে পারেন, যখন আমি যেগুলো বলবো প্রত্যেকটাই পরীক্ষায় আসার মতো ইনফরমেশন। যে পাল যুগরা হচ্ছে, পালরা 400 বছর শাসন করেছিল। পাল যুগের প্রতিষ্ঠাতাকে গোপাল, তিনি কখন প্রতিষ্ঠা করে? শশাঙ্কর পরবর্তী যখন একটা মাৎস্যন্যায় বা একটা অরাজক একটা পরিস্থিতি তৈরি হয়, তখন হচ্ছে গোপাল এসে ত্রাণকর্তা রূপে আবির্ভূত হন এবং পাল রাজ্যটা প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, তারপরে হচ্ছে পাল রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা ধর্মপাল। তারপরে পাল রাজ্যের শেষ মুকুট, হ্যাঁ মুকুটমণি বলা হয় কাকে, সেটা হচ্ছে রামপাল। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো আসার মতো, এবং বারবার প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে এই ইনফরমেশনগুলো ঘুরে ফিরে আসে। আপনারা এটা লিখে রাখতে পারেন, বাট পরবর্তী আমরা যখন এমসিকিউগুলো সলভ করব প্রত্যেকটা কোশ্চেন্সই আপনারা পাবেন, তখনও হচ্ছে সেখান থেকেও লিখে রাখতে পারেন বা নোট ডাউন করতে পারেন। আচ্ছা, এইখানে হচ্ছে ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো সেগুলোই দেওয়া আছে, যে পালদের কিছু গুণগান করা আছে। হ্যাঁ, পাল রাজাদের মধ্যে ধর্মপাল, দেবপাল। ধর্মপালের পুত্রই মূলত হচ্ছে দেবপাল। ঠিক আছে, দেবপালের সময় হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়, সেটা অনেক দেখা যাচ্ছে খ্যাতি লাভ করে। তো নালন্দা বিশ্ববিদ্যালয় কোন পাল শাসকের সময় খ্যাতি লাভ করে? সেটা হবে হচ্ছে দেবপাল। আচ্ছা, এখানে ব্যাখ্যাটা একবার আপনারা হচ্ছে পড়ে নিতে পারেন। ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেন্সে চলে যাই, যে দেবরাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন? তারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। আচ্ছা, দেব বংশ থেকে এখানে থেকে খুব একটা বেশি সাধারণত কোশ্চেন্স আসতে দেখা যায় না, খুব রেয়ার। জাস্ট তারা কোন ধর্মের অনুসারী ছিলেন এইটুকুই জানতে পারেন। এখানে 4জন রাজার নাম দেওয়া হয়েছে, আপনারা জাস্ট রিডিং পড়তে পারেন, এটা খুব বেশি একটা যে ইম্পর্ট্যান্ট তা না। বাট আনন্দ বিহার এটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যে আনন্দ বিহার এটা কোন বংশের সময় বা কারা এটা প্রতিষ্ঠা করে? সেটা হচ্ছে দেববংশ। ওকে, আর এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট, যে আনন্দ বিহারটা কোথায় অবস্থিত? আনন্দ বিহার হচ্ছে কুমিল্লাতে, কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকায়, কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকায় আনন্দ বিহার এটা অবস্থিত। ঠিক আছে, এখান থেকে এই 2-3টা ইনফরমেশন জানলে এনাফ মোটামুটি। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই, যে চন্দ্রবংশীয় লিপিতে কোন জনপদের উল্লেখ রয়েছে? চন্দ্রবংশীয় একটা লিপি, সেটাতে হচ্ছে উল্লেখ রয়েছে হরিকেল জনপদের উল্লেখ রয়েছে। আমরা জানি যে হরিকেল জনপদটা আমাদের প্রাচীন বাংলার যে কয়েকটা জনপদ ছিল তার মধ্যে উল্লেখযোগ্য একটা, এবং এটা হচ্ছে কভার করছে মূলত সিলেট এবং চট্টগ্রাম। এখানে আপনারা ব্যাখ্যাটা পড়তে পারেন, যে হরিকেল জনপদ আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিল। এটা পূর্ববঙ্গের একটা জনপদ। ঠিক আছে,
এটা এখান থেকে ব্যাখ্যাটা দেখে নেবেন। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই যে বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী অঞ্চলে কোন জনপদ অবস্থিত ছিল? এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ অবস্থিত ছিল যার নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। আর আমরা এটাও জানি যে বরিশালকে আগে বলা হতো চন্দ্রদ্বীপ, ঠিক আছে, বা বরিশালের প্রাচীন নাম চন্দ্রদ্বীপ বলা হতো। আচ্ছা, এখন চন্দ্রদ্বীপ রিলেটেড যে ইনফরমেশন এটার মধ্যে আছে যে এই অঞ্চলটার নাম ছিল হচ্ছে বাকলা। চন্দ্রদ্বীপ নামের যে অঞ্চলটা সেটার আগের নাম ছিল বাকলা এবং তার রাজধানী ছিল কচুয়া, ঠিক আছে। এই ইনফরমেশনটা, এই দুইটা ইনফরমেশন জেনে রাখতে পারেন। পরবর্তী যে কোশ্চেন্সটা আমরা পড়ব যে প্রাচীন বাংলার যে জনপদ পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত তার নাম কি ছিল? পূর্ব এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত জনপদ তার নাম ছিল সমতট। সমতট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ যেটা কভার করছে কুমিল্লা এবং নোয়াখালী জেলা। ওকে, এখানে যদি আপনারা ব্যাখ্যাটা দেখেন সেখানে এই সমতট যেটা, সমতটটা হচ্ছে সপ্তম শতকে, এটার রাজধানী ছিল বড়কামতা, ঠিক আছে। আর সমতটের হচ্ছে প্রধান কেন্দ্র বলা হতো হচ্ছে ত্রিপুরাকে। আমরা জানি যে ত্রিপুরা কিন্তু কুমিল্লার লাগোয়া, ঠিক আছে। তো সমতটটা যেহেতু কুমিল্লা আর নোয়াখালীকে সংযুক্ত, এই দুইটা জেলা মিলে, তো এটার হচ্ছে প্রধান কেন্দ্রটা ছিল হচ্ছে ত্রিপুরা। আর এটার রাজধানী ছিল বড়কামতা সমতটের। আর সমতটটার হচ্ছে কোন কোন রিজিয়নকে, সেটা যে ত্রিপুরা রাজ্যের কিছু অংশ, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল, এটা মিলেই হচ্ছে সমতট। এটা হচ্ছে পূর্ব দক্ষিণ পূর্ব বাংলার প্রাচীন জনপদের নামই হচ্ছে সমতট। বাকিগুলোর এখানে কিছু বর্ণনা দিচ্ছে। আমরা চন্দ্রদ্বীপ সম্পর্কে কিছুক্ষণ আগেই জানলাম যে এই অঞ্চলটার নাম ছিল বাকলা, এটার রাজধানী হচ্ছে কচুয়া, এটা হচ্ছে অবস্থিত বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত, ঠিক আছে। আর বর্তমান বরিশাল জেলাটা ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড। বঙ্গ জনপদ কোন কোন জেলা নিয়ে সেটা দেওয়া আছে, এটা মোটামুটি সবাই জানে যে ঢাকা, ময়মনসিংহ, ওদিকে ফরিদপুর, খুলনা, বরিশাল তো হচ্ছে চন্দ্রদ্বীপ, বাট খুলনা, ফরিদপুর, দক্ষিণবঙ্গের এই জেলাগুলো আবার হচ্ছে বঙ্গ জনপদ, বা যশোর, কুষ্টিয়া, এগুলো হচ্ছে দক্ষিণবঙ্গের, এগুলো হচ্ছে বঙ্গ জনপদ। তারপরে হচ্ছে বরেন্দ্র। বরেন্দ্র হচ্ছে আমাদের উত্তরবঙ্গের যে জনপদগুলা, বিশেষ করে হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, নওগাঁ, রংপুর, দিনাজপুর। আর ওদিকে হচ্ছে রাজশাহীর সাথে লাগোয়া পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, চাঁপাইয়ের সাথে লাগোয়া হচ্ছে মালদা, তারপরে ওইদিকে পঞ্চগড়ের সাথে দার্জিলিং, কোচবিহার, এগুলো হচ্ছে বরেন্দ্র জনপদের অন্তর্ভুক্ত ছিল। আর পুন্ড তো এটা তো দেখা যাচ্ছে যে আমাদের জাতীয় কোশ্চেন, এটা হচ্ছে মহাস্থানগড়। ওকে, নেক্সট কোশ্চেনে যাই যে সর্বপ্রথম পাণিনির গ্রন্থে কোন জনপদের উল্লেখ পাওয়া যায়? আমরা যে এতগুলো জনপদ নিয়ে কথা বললাম, সমতট, বঙ্গ, চন্দ্রদ্বীপ, গৌড়, রাঢ়, হ্যাঁ, তো এটার মধ্যে পাণিনি সর্বপ্রথম কোন জনপদের কথা বলে? পাণিনি সর্বপ্রথম বলেছিল হচ্ছে গৌড় জনপদের কথা, ঠিক আছে। তো আমরা হচ্ছে গৌড় জনপদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মূলত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের যে এরিয়াটা, ওইটাকে হচ্ছে গৌড় বলে। তো আমরা গৌড়ের রাজধানী সম্পর্কে জানবো, গৌড়েশ্বর কাকে বলা হতো সেটা সম্পর্কে জানবো, যে শশাঙ্ককে বলা হতো গৌড়েশ্বর। ওকে, এখানে আপনারা ব্যাখ্যাটা পড়লে জিনিসগুলো বুঝতে পারবেন। পাণিনির গ্রন্থে সর্বপ্রথম গৌড়ের উল্লেখ পাওয়া যায়। ওকে, তো যারা হচ্ছে গৌড়ের রাজা ছিলেন তাদেরকে হচ্ছে গৌড়াধিপতি বলা হয়। গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এটা একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এমসিকিউ, এটা প্রায় সময় আসে যে গৌড়ের রাজধানী কী ছিল? কর্ণ সুবর্ণ, ঠিক আছে। গৌড়কে আবার কখনো কখনো লক্ষণাবতী বলেও হচ্ছে ডাকা হতো। ওকে, আর এই যে গৌড় বলতে হচ্ছে বর্তমানে যে মুর্শিদাবাদ জেলা, মানে রাজশাহীর সাথে যে ভারতের যে বর্ডারটা মুর্শিদাবাদ, সেটা, আর হচ্ছে মালদা জেলা, মালদা জেলাটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সাথে, সেটার দক্ষিণাংশকেই হচ্ছে গৌড় বলে। তাহলে গৌড় হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, এদিকে মালদা। ওকে, আচ্ছা, এখানে গৌড়েশ্বর, সেন বংশীয় রাজারা গৌড়েশ্বর উপাধি গ্রহণ করতে তারা হচ্ছে এক ধরনের গর্ববোধ করতেন। এবং হর্ষচরিত গ্রন্থে, হর্ষচরিত গ্রন্থটা হচ্ছে এই গ্রন্থে শশাঙ্ককে গৌড়াধিপতি বলা হয়েছে। আচ্ছা, শশাঙ্কের রাজধানী কী ছিল? এটা অনেক সময় আসে। শশাঙ্কের রাজধানীও ছিল কর্ণ সুবর্ণ। হিউয়েনসাং উনি হচ্ছে শশাঙ্ককে কর্ণ সুবর্ণ দেশের সম্রাট বলেছেন, কারণ হিউয়েনসাং যখন বাংলায় আসে যে সপ্তম শতকে, তখন কিন্তু বাংলার রাজা ছিল শশাঙ্ক এবং উত্তর ভারতের রাজা ছিল হর্ষবর্ধন, এবং তাদের দুজনের মধ্যে এক ধরনের মারামারি, ফাইটিং একটা ব্যাপার ছিল। হ্যাঁ, দুইজনের মধ্যে দেখা যাচ্ছে, যেহেতু দুইজন দুই অঞ্চলের রাজা। আচ্ছা, এটাতে আমরা পরে আসবো, পরে এই ইনফরমেশনগুলো জানবো। আপাতত গৌড় রিলেটেড এই ইনফরমেশনগুলো জেনে রাখা যায়।
ওকে, এরপরে হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্য একটা প্রাচীন সাম্রাজ্য, এটা হচ্ছে সম্ভবত তৃতীয় শতকের দিকের একটা সাম্রাজ্য। তো এখানে কোশ্চেন্সটা হচ্ছে করা হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর কোন স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে। ঠিক আছে, গুপ্ত সাম্রাজ্য হচ্ছে এটা একটা কোশ্চেন আসে যে গুপ্ত সাম্রাজ্য কারদের দ্বারা পতন হয়, এটা হচ্ছে হুনদের দ্বারা। হ্যাঁ, হুনদের দ্বারা হচ্ছে গুপ্ত সাম্রাজ্যর পতন হয়। তো পতন যে হলো, পতন হওয়ার পরে একটা নতুন রাজ্যের একটা উদ্ভব ঘটে, সেটা হচ্ছে এই যে গৌড় আর বঙ্গ। বঙ্গ তো আমরা জানলাম যে বঙ্গ কোন কোন জেলা নিয়েছিল, গৌড়ও জানলাম যে গৌড় কোন কোন জেলা নিয়েছিল। এই দুইটা রাজ্যই হচ্ছে উদ্ভব হয় গুপ্ত সাম্রাজ্য হুনদের আক্রমণে পতন হবার পরে। এখানে যে ইনফরমেশনগুলো আছে যে গুপ্ত বংশের আদি পুরুষ হচ্ছে শ্রীগুপ্ত, এটাও আসে প্রায় সময়ই। আচ্ছা, গুপ্তটা হচ্ছে এই যে 320 খ্রিস্টাব্দে। ওকে, এখানে গুপ্ত শাসনটা প্রতিষ্ঠিত হয় প্রথম চন্দ্রগুপ্তের হাত ধরে। আরেকটা ব্যাপার আসে যে গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত। ওকে, এটা এখানে ব্যাখ্যাতে আছে কিনা জানি না, এটা জেনে রাখতে হবে যে গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন হচ্ছে সমুদ্রগুপ্ত, তাকে হচ্ছে ভারতের নেপোলিয়ান বলা হতো। এটাও আসে যে ভারতের নেপোলিয়ান কাকে বলা হতো, সমুদ্রগুপ্ত। ওকে, আচ্ছা, এখানে আপনারা ব্যাখ্যাটা জাস্ট একবার রিডিং পড়ে নেবেন। আচ্ছা, সমুদ্রগুপ্তের রাজত্বকালে সমগ্র বাংলা অধিকৃত হলেও সমতট, যেটা আমরা কুমিল্লা এবং নোয়াখালী যেটা পড়লাম, সমতটটা ছিল একটা করদ রাজ্য। তো করদ রাজ্যটা কি, আমরা এটা হচ্ছে করদ রাজ্য সম্পর্কে একটু জানতে পারি। ওকে, করদ রাজ্য হচ্ছে যে যখন দুই রাজ্যের রাজার মধ্যে যখন যুদ্ধ হয়, যুদ্ধ হওয়ার পরে তো জয়ী রাজা স্বাভাবিকভাবে হচ্ছে রাজ্যটাকে দখল করে নেবে। ওকে, তো তারপরে যে পরাজিত রাজা থাকবে তাকে বলা হয় হচ্ছে সামন্ত রাজা। তো সামন্ত রাজা তখন কি করবে, তো সামন্ত রাজা একটা চুক্তি করবে যে যে যুদ্ধে জয়ী হয়েছে সেই রাজার সাথে। তো চুক্তিটার বিনিময়ে সে হচ্ছে জয়ী রাজাকে প্রচুর পরিমাণে কর দিতে বাধ্য থাকবে, অনেক কর দিবে, তো যাতে করে সে তার রাজ্যে আর কি থাকতে পারে। তো এই যে কর দিচ্ছে, তো যে রাজ্যের রাজা কর দিতেছে সেই রাজ্যটাকেই বলা হচ্ছে করদ রাজ্য। তার মানে সমতট হেরে যাওয়ার পরে তখন হচ্ছে সমতটের যে কুমিল্লা নোয়াখালীর যারা রাজারা ছিলেন তারা হচ্ছে গুপ্ত রাজাকে প্রচুর পরিমাণে কর প্রদান করতেন, এই জন্যই হচ্ছে সমতটটা ছিল একটা করদ রাজ্য। অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যে মোটামুটি সমগ্র বাংলাই অধিকৃত হয়েছিল, বাট তখনও সমতট একটা করদ রাজ্য ছিল। ওকে, বাট বাকিগুলো করদ রাজ্য ছিল না, সবগুলো গুপ্তদের অধীনে তখন ছিল। আচ্ছা, এখানে বলা হচ্ছে সমুদ্রগুপ্তের রাজত্ব কাল থেকে 6 শতকের মাঝামাঝি পর্যন্ত বাংলার উত্তরাংশ গুপ্ত সাম্রাজ্যের অধীনস্থ একটি প্রদেশ বা ভুক্তি হিসেবে পরিগণিত হতো। ওকে, আচ্ছা, মৌর্যদের হচ্ছে রাজধানী তো আমরা জানি পুণ্ড্রনগর, একইভাবে গুপ্তদের রাজধানীও পুণ্ড্রনগর। এটা দুইটা কোশ্চেনই আসে যে মৌর্যদের রাজধানী কি বা গুপ্তদের রাজধানী কি। সবসময় মনে রাখবেন মৌর্য এবং গুপ্ত এই দুইটারই রাজধানী ছিল পুণ্ড্রনগরে, এবং এই যেটা বললাম যে হুনদের আক্রমণের মধ্য দিয়ে হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে। ওকে, এখানে আরও ব্যাখ্যা দিয়েছে, অনেক বড় ব্যাখ্যা এটা। বঙ্গ এবং গৌড়, আমরা তো বঙ্গ সম্পর্কেও জানলাম, গৌড় সম্পর্কেও জানলাম, একটু আগেই জেনেছি যে এটা হচ্ছে 6ষ্ঠ শতাব্দীতে যে গুপ্ত সাম্রাজ্যের পতন যখন ঘটলো হুনদের দ্বারা, তখন বাংলাদেশে দুইটা স্বাধীন রাজ্যের উত্থান ঘটে, একটা হচ্ছে বঙ্গ এবং আরেকটা হচ্ছে গৌড় রাজ্য। ওকে, তো এখানে তাম্র শাসনের ব্যাপারটা একটু জানতে হবে যে স্বাধীন বঙ্গরাষ্ট্রের যারা রাজারা ছিলেন তারা হচ্ছে তামার পাতে খোদাই করে হচ্ছে তাদের যে রাজ নির্দেশ, হ্যাঁ, সেটা হচ্ছে জারি করতেন। এটাকে বলা হয় হচ্ছে তাম্র শাসন। এরকম 7টা তাম্র শাসন পাওয়া গেছে। ওকে, এখানে বঙ্গরাজ্যে যারা রাজা ছিলেন তাদের নাম আর কি দিয়েছে। আর এরপরে এখানে হচ্ছে বঙ্গের রাজাগণ, হ্যাঁ, বঙ্গের রাজাগণ হচ্ছে মহাধীরাজ উপাধি ধারণ করতেন। এটাও যেমন গৌড়ের রাজাগণ কি করতেন, গৌড়েশ্বর, হ্যাঁ, বা গৌড়াধিরাজ। এখানে হচ্ছে বঙ্গের রাজাগণ মহাধীরাজ উপাধি ধারণ করতেন। ওকে, আমরা মোটামুটি গুপ্ত, বঙ্গ, গৌড় এই রাজ্যগুলো, সমতট, তারপরে চন্দ্রদ্বীপ, এগুলো সম্পর্কে পড়লাম। এখন হচ্ছে পরের কোশ্চেন্সে আসি যে নালন্দা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির প্রাণ কেন্দ্ররূপে প্রতিষ্ঠা লাভ করে কার পৃষ্ঠপোষকতায়। এটা আমরা একটু আগেই প্রথমেই আলোচনাতে বলেছিলাম যে পাল রাজাদের সময়ে নালন্দা বিশ্ববিদ্যালয়টা হচ্ছে এই মোটামুটি পৃষ্ঠপোষকতা লাভ করে, এবং সেটা কার মাধ্যমে, কোন রাজা, সেটাও বলছিলাম যে ধর্মপালের পুত্র দেবপাল। হ্যাঁ, দেবপালের সময়ে নালন্দা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির প্রাণকেন্দ্র রূপে প্রতিষ্ঠা লাভ করে। ওকে, আচ্ছা,
দেবপাল কত সালে এখানে সিংহাসনে আরোহণ করে সেটা বলা হচ্ছে। ওকে, 821-এ। তারপরে কার কার সাথে যুদ্ধ হয়েছে সেগুলো রিলেটেড কিছু ব্যাপার স্যাপার আছে, বাট এখান থেকে মেন ইম্পর্ট্যান্ট ইনফরমেশন এটাই যে তার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃতির প্রাণকেন্দ্ররূপে প্রতিষ্ঠা লাভ করে। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে বাংলায় প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 1338 সালে ফখরুদ্দীন মোবারক শাহ সিংহাসনে আরোহণ করে বাংলায় প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠা করেন। ওকে, ফখরুদ্দীন মোবারক শাহ তিনি 1338 সালে সিংহাসনে বসেন। ওকে, এটা হচ্ছে 1337-এ বাহরাম খানের মৃত্যুর পরে 1338 খ্রিস্টাব্দে তিনি নিজেকে স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন, আর তার রাজধানী ছিল সোনারগাঁওতে। ওকে, ফখরুদ্দীন মোবারক শাহের রাজধানী বা সুলতানি আমলের রাজধানী ছিল সোনারগাঁ। ওকে, গুপ্ত বংশের আদিপুরুষ, এটা আমরা একটু আগেই পড়ছি যে শ্রীগুপ্ত, আর গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত। ওকে, এটা আপনারা একটু দেখে নিতে পারেন। আচ্ছা, পাটালিপুত্রটা হচ্ছে শ্রীগুপ্তের রাজত্ব ছিল পাটালিপুত্রে, আর গুপ্ত শাসন প্রতিষ্ঠিত হয় প্রথম চন্দ্রগুপ্তের হাত ধরে। ওকে, যে আবারও যেটা আসছে যে হুনদের আক্রমণের মধ্য দিয়ে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে। ওকে, নেক্সট কোশ্চেন, সমগ্র বাংলার সর্বপ্রধান ও সর্বপ্রাচীন দুর্গনগরী কোনটি? এটা জাতীয় কোশ্চেন। মহাস্থানগড় সর্বপ্রধান, সর্বপ্রাচীন এবং সবচাইতে সমৃদ্ধ, এটা হচ্ছে মহাস্থানগড়। মহাস্থানগড় সম্পর্কে এখানে কিছু কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেটা বগুড়া এবং করতোয়া নদীর তীরে অবস্থিত। এই কোশ্চেনটাও প্রায় আসে যে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত। ওকে, আচ্ছা, এরপরে এখানে যে বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং হচ্ছে ভারতবর্ষ ভ্রমণকালে ইনি হচ্ছে মহাস্থানগড়ও পরিদর্শন করেছিলেন। উনি আসেন হচ্ছে হর্ষবর্ধনের সময়, অর্থাৎ সপ্তম যে শতক, তখন একই সাথে হর্ষবর্ধনও ছিলেন, একই সাথে শশাঙ্কও ছিলেন। শশাঙ্ক ছিলেন হচ্ছে বাংলায়, হর্ষবর্ধন ছিলেন উত্তর ভারতে। ওকে, এর পরের কোশ্চেন হচ্ছে ত্রিশক্তির সংঘর্ষ। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে ত্রিশক্তির সংঘর্ষ কোন রাজার শাসনামলে সংঘটিত হয়? এটা হচ্ছে ধর্মপাল, পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল, এবং তার সময়ই ত্রিশক্তির সংঘর্ষ সংঘটিত হয়, এবং এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে কনৌজের যুদ্ধ। ওকে, এই আপনি হচ্ছে যদি বলে যে কনৌজের যুদ্ধ কোন রাজার বা কার শাসনামলে সংঘটিত হয়, সেটা হবে পালের শাসনামলে এবং ধর্মপাল, স্পেসিফিকভাবে বলতে গেলে ধর্মপালের সময় কনৌজের যুদ্ধ বা ত্রিশক্তির সংঘর্ষ সংঘটিত হয়। ওকে, এখানে হচ্ছে এই যে পাল বংশের সম্পর্কে কিছু বলা আছে, ব্যাখ্যাটা একটু দেখে নেবেন। তিনি অনেক বিহারের প্রতিষ্ঠাতা ধর্মপালের সময় হচ্ছে আমরা জানি যে বিখ্যাত মানে ইউনেস্কো স্বীকৃত যে আমাদের বৌদ্ধবিহার, পাহাড়পুরের বৌদ্ধবিহার বা সোমপুর বিহার, সেটাও হচ্ছে ধর্মপালই প্রতিষ্ঠা করে গেছেন। আচ্ছা, এই যে দেবপাল ছিলেন হচ্ছে ধর্মপালের পুত্র। দেবপাল সম্পর্কে বললাম যে তার সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের দেখা যাচ্ছে যে অনেক সুখ্যাতি ছড়িয়ে পড়ে। ওকে, এই যে 647 সালে হর্ষবর্ধনের মৃত্যুর পরে কনৌজের সিংহাসনের উপর আধিপত্য স্থাপনকে কেন্দ্র করে পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট, এই তিনটার মধ্যে যেহেতু সংঘর্ষ হয়েছিল, এই জন্য এটাকে ত্রিশক্তির সংঘর্ষ বলা হয়। এটা ধর্মপালের সময় হয়, বাট কারণটা কি ছিল? কনৌজের সিংহাসনের উপর আধিপত্য স্থাপনকে কেন্দ্র করে, এই জন্য এই ত্রিশক্তির সংঘর্ষকে হচ্ছে কনৌজের যুদ্ধ বলা হয়। আচ্ছা, তাহলে আপনারা এটা দেখতে পারেন যে ইতিহাসে ত্রিশক্তির সংঘর্ষ হয়েছিল কেন। 4টা অপশান আছে, অপশানগুলো পড়ে আপনারা উত্তরটা জানান। আচ্ছা, এটা একটা কুইজ থাকলো, এটার উত্তর আমি এখন বলছি না, পরবর্তীতে আমি হচ্ছে কমেন্টে এটার উত্তর দিয়ে দেব। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন যে কোন সেন রাজা ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন? অর্থাৎ এখানে কোশ্চেনের মধ্যে একটা উত্তর আছে যে ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কোনো একটা সেন রাজা। ওকে, তো সেন রাজাদের মধ্যে রাজা বল্লাল সেন উনি ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন। তার রিলেটেড আরও একটা ইনফরমেশন জানা দরকার, সেটা হচ্ছে কৌলিন্য যে প্রথা সেটাও প্রবর্তন করেন হচ্ছে রাজা বল্লাল সেন। ওকে, এখানে যেটা দেওয়া আছে যে ব্যাখ্যাতে
ব্যাখ্যাটা দেখে নিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে ঢাকার এই যে যেটা ঢাকেশ্বরী মন্দির, পুরান ঢাকায় অবস্থিত, ঢাকার আদি এবং প্রথম মন্দির। ওকে, আচ্ছা, সেন বংশ সম্পর্কে আমরা এখনো পড়ি না, এটা আমরা আস্তে আস্তে পরবর্তীতে আরও কোশ্চেন্স যখন আমরা পড়বো, ব্যাখ্যা সহ যখন পড়বো, অ্যানালাইসিস যখন করব, তখন আমরা সেন বংশ সম্পর্কেও আসব। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বংশ, সেন বংশ, যেহেতু লক্ষণ সেনের পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, এখানে বাংলা বর্ষবরণ উপলক্ষে যে বৈশুক উৎসব, এটা কারা পালন করেন? এখানে উপরের সবাই দেখে হয়তো উপরের সবাই মনে হতে পারে, বাট বৈশাখী যে উৎসবটা, বৈশাখী, এটা হচ্ছে তিনজনাই পালন করেন, চাকমা, মারমা, ত্রিপুরা। বাট হচ্ছে বৈশুক যে উৎসব, এটা ত্রিপুরারা পালন করেন হচ্ছে বৈশুক উৎসব। বাট বৈশাখী উৎসব সেটা হচ্ছে এই মানে পাহাড়িরা আর কি, পাহাড়ি তিনটা জাতি, তারা হচ্ছে বৈশাখী উৎসবটা পালন করে। মারমারা, সাংরাই, চাকমারা, বিজু। ওকে, এখানে আমরা ব্যাখ্যাটা একটু দেখে নিই। এখানে যে পার্বত্য চট্টগ্রামের প্রধান তিনটি পাহাড়ি জনগোষ্ঠীর উৎসব হচ্ছে বৈশাখী, বাট ত্রিপুরা সম্প্রদায় বৈশুক উৎসব। ঠিক আছে, এই যে মারমা, সাংরাই, চাকমা এবং তচঙ্গারা হচ্ছে বিজু উৎসব পালন করে। আর এই তিন উৎসবের যে প্রথম অক্ষর, প্রথম লেটারটা দিয়ে তিনটা উৎসব বৈশাখী, এটা তিনটা যে জনগোষ্ঠী তারা পালন করে হচ্ছে বৈশাখী উৎসব। ওকে, এখানে মোটামুটি আমরা একটার সাথে আরও 5-7টা ইনফরমেশন জানলাম। এরপরের কোশ্চেন্স হচ্ছে শিলাদেবীর ঘাট। শিলাদেবীর ঘাট কোথায় অবস্থিত? ওকে, এটা হচ্ছে মহাস্থানগড়ের আশেপাশেই, বগুড়াতে অবস্থিত শিলাদেবীর ঘাট। ওকে, এখান থেকে আপনারা আরেকটা জিনিসও জানতে পারেন যে এই যে মুসলিম সাধক বলখি, শাহ সুলতান বলখি, তো তিনি হচ্ছে যখন পরাজিত হওয়ার পরে হচ্ছে শিলাদেবী করতোয়ার এই স্থানে, মানে মহাস্থানগড় আমরা কি জানি যে করতোয়া নদীর তীরে অবস্থিত, সেখানে হচ্ছে জলে ডুবে আত্মাহুতি দেন এই শিলাদেবী। তো তখন থেকে এটা হচ্ছে শিলাদেবীর ঘাট নামে পরিচিত। তো এখানে আরেকটা কোশ্চেন আসে যে শাহ বলখির মাজার কোথায় অবস্থিত? সেটা হচ্ছে বগুড়াতে, সেটা হচ্ছে মহাস্থানগড়ে। ঠিক আছে, শিলাদেবীর ঘাট বলেন বা শাহ বলখির মাজার বলেন, দুটাই হচ্ছে মহাস্থানগড়ে অবস্থিত। এখানে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে সত্যপীরের ভিটা। সত্যপীরের ভিটা কোথায় অবস্থিত? নওগাঁর সোমপুর বিহারে সত্যপীরের ভিটা অবস্থিত। আচ্ছা, আমরা এই যে হিউয়েন সাং এতক্ষণ করতেছিলাম, তার সম্পর্কে একটা খুবই সুন্দর একটা কোশ্চেন, যে কোনটা সত্য নয়। তার সময় ভারতে হর্ষবর্ধন শাসন করছিলেন, তার সময় বাংলায় শশাঙ্ক শাসন করছিলেন, তার সময় উত্তর ভারতে শশাঙ্ক শাসন করছিলেন, তার সময় আসামে ভাস্কর বর্মন শাসন করছিলেন। এর মধ্যে তিনটা সত্য, একটা সত্য না। এটা আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো, কারণ আমাদের আলোচনাতে আমরা এটা বেশ কয়েকবার বলেছি যে তার সময় উত্তর ভারতে হর্ষবর্ধন এবং বাংলায় শশাঙ্ক শাসন করছিলেন। তার মানে উত্তর যেটা গ, এটা হচ্ছে ভুল। ঠিক আছে, তার মানে আমাদের এই গটাই এখানে সঠিক উত্তর, যে এটা সত্য না। তার সময় উত্তর ভারতে হর্ষবর্ধন শাসন করছিলেন এবং বাংলায় শশাঙ্ক শাসন করছিলেন। ওকে, এই যে তার বিবরণী থেকে জানা যায় যে হিউয়েন সাংয়ের যে হর্ষবর্ধনের সঙ্গে তার এক ধরনের বৈরিতা ছিল, এবং শশাঙ্কের ধর্মনীতি সম্পর্কে জানার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে এই হিউয়েন সাংয়ের যে বর্ণনা সেটা। ঠিক আছে, হিউয়েন সাং এই 7ম শতকে এসে এই ব্যাপারগুলো নিয়ে তার বইয়ে কিছুটা বিবরণী দিয়ে গেছেন। এবং হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে হিউয়েন সাং এসেছেন ফা হিয়েনের পরবর্তী সময়, খুব সম্ভবত 44 BCS একটা কোশ্চেন এসেছিল প্রিলির, যে বাংলায় প্রথম চীনা পরিব্রাজককারী কে ছিলেন, সেটা হচ্ছে ফা হিয়েন। এবং ফা হিয়েন আসেন সম্ভবত দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, মানে গুপ্ত যে সাম্রাজ্য আমরা পড়লাম যে 320 খ্রিস্টাব্দে, গুপ্তদের আদি পুরুষ হচ্ছে শ্রীগুপ্ত, শ্রেষ্ঠ হচ্ছে সমুদ্রগুপ্ত, সেই গুপ্তদের সময় আসেন হচ্ছে ফা হিয়েন, এবং এই ফা হিয়েনের পরেই হচ্ছে 7ম শতকে আসেন হচ্ছে হিউয়েন সাং। ঠিক আছে, তো আমরা এর পরের কোশ্চেনে চলে যাই, যে প্রাচীন প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন ওয়ারি বটেশ্বর, 2500 বছরের একটা পুরনো নিদর্শন, 2500 বছরের পুরনো একটা সভ্যতা, সেটা হচ্ছে আমরা জানি যে নরসিংদী জেলাতে অবস্থিত। মানে ওয়ারি বটেশ্বর বললে আমাদের মাথায় নরসিংদী জেলাটা ক্লিক করে। তো এটা হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? এটা ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। আমার 44 BCS লিখিতর কথা মনে পড়তেছে, যে 44 BCS লিখিতে হচ্ছে বাংলাদেশ বিষয় বলে, যে আপনাদের যদি রিটেন কোশ্চেনটা দেখেন, যে কিছু কোশ্চেন খুবই অড, খুব পিকুলিয়ার টাইপ ছিল, তার মধ্যে এটা একটা,
যে লিখে দিয়েছিল যে ওয়ারি বটেশ্বর কি, মানে এই ধরনের একটা, যে ওয়ারি বটেশ্বর সম্পর্কে কি জানুন লিখুন, এরকম একটা কোশ্চেন 10 মার্ক। তো এখন ওয়ারি বটেশ্বর বলতে নরসিংদী ছাড়া আর একটা কিছু মনে আসে না, যে ওয়ারি বটেশ্বর একটা সভ্যতা, 2500 বছরের পুরনো একটা সভ্যতা, সেটা হচ্ছে নরসিংদী জেলায়। এখন এর বাইরে আর খুব একটা ইনফরমেশন, মানে সাধারণত রিটেনে এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট লাইভ এমসিকিউতে ওয়ারি বটেশ্বর নিয়ে সবসময় কোশ্চেন এসে থাকে। তো এই লাইভ এমসিকিউ পড়াতে কি হয়, যে যখন ব্যাখ্যাগুলো পড়া হয় আপনি রিটেনে এমন এমন কিছু কোশ্চেন পাবেন, যেমন 45 বিসিএস আমি পেয়েছিলাম হচ্ছে 5i, যেটা মানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কনসেপচুয়ালে, আমি কিন্তু আর ওটা কোথাও পাই নাই। জাস্ট লাইভের কয়েকটা এমসিকিউ সলভ করার সময় আমি দেখেছিলাম যে কোন দেশটা 5i জোটের সদস্য না। তো সেখানে ব্যাখ্যাতে 5i কি, 5i কবে প্রতিষ্ঠিত হয়, 5i কোন কোন দেশ আছে, এই জিনিসগুলো কিন্তু আমি জেনে গিয়েছিলাম ব্যাখ্যাতে। তো ওইটুকু জাস্ট কনসেপচুয়ালি আমি লিখে আসতে পারছিলাম। তো লাইভের ব্যাখ্যা পড়লে আপনার রিটেনের অনেকগুলো কোশ্চেন্স, এইভাবে আনকমন কিছু কোশ্চেন্স, হ্যাঁ, যেগুলো দেখা যাচ্ছে খুব একটা কমন না, অড কিছু কোশ্চেন্সের অ্যান্সার আপনি লাইভের ব্যাখ্যা থেকে মানে করতে পারবেন। ঠিক আছে, তো ওয়ারি বটেশ্বরের নামটা শুনলে আমার সবসময় 44 রিটেনের সেই বাংলাদেশ বিষয়বলী কোশ্চেনটার কথা মনে পড়ে। তো যাই হোক, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত ওয়ারি বটেশ্বর। এখানে এটা সম্পর্কে যে অনেক কিছু ইনফরমেশনস আছে, এগুলো যদি লিখে আসা যাইতো দেখা যাচ্ছে যে 10-এ 6-7 পাওয়ার মতো ইনফরমেশন এখানেই আছে। হ্যাঁ, তো লাইভের ব্যাখ্যাগুলো এই জন্য খুবই ইম্পর্টেন্ট, নট অনলি ফর প্রিলি বাট অলসো ফর রিটেনের জন্য, এবং ভাইভার জন্যও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কাজে দেয় লাইভের ব্যাখ্যা। ওকে, এই ব্যাখ্যাটা আপনারা একবার পড়ে নিতে পারেন ওয়ারি বটেশ্বর সম্পর্কিত। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে পাল বংশের ধর্মপালের পরে রাজা হয়েছেন কে? এটা তো আর বলা লাগবে না, একটু আগে আমরা আলোচনা করছি যে ধর্মপালের পরে রাজা হয়েছিলেন দেবপাল। ওকে, এই যে, আচ্ছা। আর এখানে আরেকটা ব্যাপার আসছে যে এই যে কৈবর্ত বিদ্রোহ, যেটা এটা হচ্ছে পাল বংশের সময় হচ্ছে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল, এবং এটা হচ্ছে দ্বিতীয় মহিপালের সময় কৈবর্ত বিদ্রোহ হয়। ঠিক আছে, দেবপাল যখন মারা যায় তারপরে হচ্ছে পাল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে, এবং প্রথম মহিপালের রাজত্বকালে গৌরব পুনরায় ফিরে আসে, কিন্তু দ্বিতীয় মহিপাল ও রামপালের রাজত্বকালে বরেন্দ্র অঞ্চলে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়। আর কৈবর্ত বিদ্রোহের নায়ক বলা হয় হচ্ছে কাকে? দিব্য। এটাও অনেক ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, যে কৈবর্ত বিদ্রোহের নায়ককে দিব্য। এবং আরেকটা ব্যাপার, যে পাল বংশের আমরা যেটা বললাম, যে পাল বংশের শেষ মুকুটমণি বা পাল বংশের শেষ রাজা বা পাল বংশের হচ্ছে শেষ মুকুট বলা হয় কাকে? সেটা হচ্ছে রামপালকে পাল বংশের শেষ মুকুট বলা হয়। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল এবং শেষ মুকুট হচ্ছে রামপাল। আর দেবপালের ব্যাপারে তো বললাম যে তার সম্পর্কে আসা ইনফরমেশনের মধ্যে সবচাইতে বেশি আসে নালন্দা যে বিশ্ববিদ্যালয়, সেই সম্পর্কিত যে ইনফরমেশন, সেটা যে তার সময় নালন্দা বিশ্ববিদ্যালয় অনেক বেশি খ্যাতি লাভ করে। আচ্ছা, কোন শাসকের মৃত্যুর পর বাংলায় মাৎস্যনায় দেখা যায়? এটা হচ্ছে আমরা একটু আগেই বলছি, আমাদের আলোচনার মধ্যেই ছিল, যে শশাঙ্কের মৃত্যুর পরে যখন মাৎস্যনায় দেখা গেল, এটা হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে সপ্তম এবং অষ্টম শতকের মাঝামাঝি সময়, হ্যাঁ, সপ্তম এবং অষ্টম শতকের মাঝামাঝি সময় হচ্ছে এই যে মাৎস্যনায় যে অবস্থাটা, মানে একটা অরাজক মানে পরিস্থিতি, যে পুকুরের বড় মাছ ছোটো মাছকে খেয়ে ফেলতেছে, এরকম একটা বিশৃঙ্খল অবস্থা, সেটাকেই বলা হয় হচ্ছে মাৎস্যনায় অবস্থা। সেটা হচ্ছে শশাঙ্কের মৃত্যুর পরে দেখা যায়, এবং এই অবস্থা থেকে বাংলাকে উদ্ধার করে হচ্ছে একজন, তার নাম হচ্ছে গোপাল, এবং এই গোপালই হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। ওকে, তো এখানে ব্যাখ্যাগুলোতে আমরা আরেকবার দেখে নিতে পারি। এই কথাগুলোই আছে, আপনারা ব্যাখ্যাটা একবার পড়ে রাখতে পারেন। আচ্ছা, উত্তর ভারতে শশাঙ্কের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? এটা আর বলা লাগবে না আশা করি, হর্ষবর্ধন ছিলেন। ওকে, এখানে এটা ব্যাখ্যাটা জাস্ট একবার দেখে নিন, অনেক ডিসকাস করা হয়েছে এটা নিয়ে। আচ্ছা, অবিভক্ত বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন? এটাও বলা লাগবে না, শশাঙ্ক ব্যাখ্যাতেই ছিল, একটু আগে আমরা এগুলো অনেক আলোচনা করছি। ওকে, কাকে প্রাচীন ভারতের নেপোলিয়ান বলা হয়? এটা একদম শুরুর দিকের ডিসকাশন, সমুদ্রগুপ্ত, গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন তিনি। তার রাজত্বকালে সমগ্র বাংলা জয় করা হলেও সমতট ছিল একটা করদ রাজ্য, এবং করদ রাজ্যটা কি এটাও আমরা ডিসকাশন করেছি। ওকে, ফাহিয়েনের ভ্রমণ কাহিনী থেকে কোন সাম্রাজ্য সম্পর্কে জানা যায়? আমরা একটু আগে বলেছি যে ফাহিয়েন হচ্ছে প্রথম চীনা পরিব্রাজক ছিলেন, এবং কার সময় তিনি আসছিলেন? গুপ্তদের সময়ে। তাহলে কার সম্পর্কে জানা যাবে? অবশ্যই গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে জানা যাবে। ফাহিয়েনের পরে কে আসে? হিউয়েন সাং, তিনি হচ্ছে সপ্তম শতকে আসেন, এবং তিনি শশাঙ্ক এবং হর্ষবর্ধনদের সম্পর্কে
বর্ণনা করেন এবং তিনি হচ্ছে মহাস্থানগড়েও গিয়েছিলেন। ওকে, শিলাদ্বীপের যে ঘাট সেখানেও তিনি ভ্রমণ করেছিলেন, সেটা হচ্ছে হিউয়েন সাং। ওকে, এখানে গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে কিছু আলোচনা আছে যেগুলো আমরা একটু আগে কিছুক্ষণ আগে ডিসকাস করেছি, এটা পড়ে নিতে পারেন আপনারা। ঠিক আছে, ফাহিয়ান হচ্ছে গুপ্ত শাসনের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। ওকে, আজকে মোটামুটি অনেকগুলা আমরা এমসিকিউ সলভ করলাম। নেক্সটে আমরা চেষ্টা করব আরও কিছু এরকম ইম্পর্ট্যান্ট এমসিকিউ সলভ করার জন্য, আর একটার সাথে আরেকটা কোশ্চেন্স, একটা ইনফরমেশনের সাথে আরেকটা ইনফরমেশন রিলেট করে পড়ার জন্য। রিলেট করে পড়লে কী হবে যে আপনি এমসিকিউ দেখলে অনেক সময় ভুলে যেতে পারেন, বাট যখন ইনফরমেশনগুলো এভাবে রিলেট করবেন, কার পরে কী, কোনটার পরে কী, কার আগে কে, কার পরে কে, এই জিনিসগুলো যত বেশি লিঙ্ক করতে পারবেন তত বেশি আপনার মনে রাখার যে ব্যাপারটা সেটা বৃদ্ধি পাবে এবং এমসিকিউতে আপনি ভুল করবেন না, আপনার নেগেটিভ অনেক কমে আসবে। তো এই ছিল আজকের মতো আমাদের আলোচনা, পরবর্তীতে আবার কথা হবে এই বিষয়গুলো নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।